নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন মানস কুমার কর্মকারের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প ঘোষাল বাড়ির অভিশাপ। আজকের গল্প পাঠ করেছে ব্রতদীপ। অন্যান্য চরিত্রে মৈনাক, নীল, প্রজ্ঞা, দীপ্তিমান, সুতপা ও আমি নীলাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ সঙ্গীতে সায়ক। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প মানস কুমার কর্মকারের কলমে ঘোষাল বাড়ির অভিশাপ। মাঝেই কেটে গেছে অনেকগুলো দিন। ঘটনায় আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে এই কদিনে। মৃতদেহ এখন আপাতত এ বাড়িতেই রাখা হয়েছে। পুলিশ এসে নিয়ে যাবে ওটা। অবঘাতে মৃত্যু। প্রথমে পোস্টমর্টম হবে, তারপরেই মৃতদেহ পাওয়া যাবে সৎকারের জন্য। এরকমটা যে হতে পারে কেউ কল্পনাও করেনি। একদম সুস্থ সবল ছেলেটা। এই রে, তোমরা নিশ্চয়ই কিছুই বুঝতে পারছো না। কার মৃতদেহ, কার ছেলে, এসব হলোই বা কি করে? এরকম অনেক প্রশ্নই ঘুরছে নিশ্চয়ই তোমাদের মনে। আচ্ছা, তাহলে ঘটনাটার একেবারে সূত্রপাত থেকেই বলা শুরু করা যাক। এতে তোমাদের সময়টাও কেটে যাবে, আর তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরও পেয়ে যাবে তোমরা একসাথে। 19শে সেপ্টেম্বর, যেদিন শুরু হয়েছিল ঘটনাটা। বইটা সরিয়ে রাখলো প্রমথ। না, এভাবে কাজ হবে না। আজ ওষুধ না খেলে ঘুম আসার ব্যাপারটা সম্ভবপর হবে বলে তো মনে হচ্ছে না। প্রথমটাইও ভেবেছিল যে অন্যদিনের মতো আজও গল্পের বই পড়তে পড়তে ঘুম চলে আসবে হয়তো, কিন্তু ওই রকমটা তো হলোই না। তার উপর থেকে গল্পটা মনে ধরে যাওয়ায় সম্পূর্ণটা শেষ না করে বই থেকে চোখ সরাতেই ইচ্ছে হলো না। গল্পটা হলো মুকুন্দ সেনাপতির লেখা রক্তপিপাসু বাদুর মানব। গল্পের প্রথম লাইনটা পড়ে যে কেউ বলে দেবে যে এটা একটা সম্পূর্ণই কাল্পনিক ঘটনা, কিন্তু প্রমথ অবাক তো তখনই হলো যখন গল্পের শেষে ওই সত্য ঘটনা অবলম্বনে লেখার ট্যাগটা দেখতে পেল। প্রমথর খুব আফসোস হলো। সে যে একরকম রক্তপিপাসু বাদুর মানবের দেখা এই 20 বছরেও কেন পেল না। আদতে ওর ভাগ্যটাই খারাপ। সত্যি পারেও বটে আজকালকার লেখকরা। গল্পটা নিঃসন্দেহে ভালো, তা বলে এটা সত্য ঘটনা এটাও মেনে নিতে হবে এখন? এই দেখো, গল্প তো শুরু করে দেওয়া গেল, এদিকে প্রমথর সম্বন্ধে কিছুই যে জানানো হলো না তোমাদের। প্রমথ, পুরো নাম প্রমথ সেনগুপ্ত, পেশায় একজন সাংবাদিক। এর পাশাপাশি এটা ওটা পত্রিকায় লেখালেখি করে থাকে, মাঝে মধ্যে থাকে কলকাতার এক কম দামি সস্তা মেসে। আচ্ছা, এ তো গেল প্রমথর কথা। এর সাথে আরও একজন বর্তমান, যার কথা না বললেই নয়। আমাদের গল্পের দ্বিতীয় চরিত্র সুনন্দ। সুনন্দ সামন্ত। সঙ্গী বলো, বন্ধু বলো, কিংবা চেলাই বলে থাকো না কেন, প্রমথর একমাত্র থাকার মধ্যে ওই আছে। তাছাড়া সুনন্দ প্রমথর রুম পার্টনারও বটে। আর পেশার কথা বলতে গেলে ওটার অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল ওর জীবনে। কখন যে কি কাজ করে থাকে তাও নিজেই কিছু বুঝে উঠতে পারে না মাঝে মধ্যে। সব মিলিয়ে বেশ ইন্টারেস্টিং এই সুনন্দ। যাক, ওসব কথাবার্তা ছেড়ে এখন গল্পে ফিরি। প্রমথ উসকুস করে যাচ্ছিল বেশ অনেকক্ষণ ধরে। ওর ধরফরানিতে এবার সুনন্দর ঘুমটাও গেল ভেঙে। দেখ ভাই, যতদূর আমি জানি এই রাতটা লোকে সাধারণত ঘুমিয়েই কাটায়। তোর মতো ফুটবল খেলে বেড়ায় না কেউই। এবার হয় তুই সাধারণ কোনো মানুষ নস, কিংবা আমি ভুল জানি। কেউই হয়তো আজকাল রাত্রে ঘুমিয়ে থাকে না। নেহাত এটা একটা গল্প, তা না হলে তোর এ কথায় 2-1টা হাততালি কি 2-4টে সিটি তো মেরেই বসতাম। আচ্ছা, আমাদের জীবনটা তোর কাছে এখন গল্প মনে হচ্ছে না? ভাই, আমি নিশ্চিত, আমি ঠিকই জানি রাতে লোকে ঘুমিয়েই থাকে। তুই অসাধারণ বন্ধু, খুবই অসাধারণ, আর তার সাথে কিছুটা অস্বাভাবিকও বটে। পরদিন সকাল, তখন সবেমাত্র প্রমথ বিছানা ছেড়েছে। খুব জোর 9টা কি 9:30 হবে, তখনই হঠাৎ মেসে নীল এসে হাজির। এত সকাল সকাল? দেখ ভাই, তুই যদি তোর ওই লেখার কাজটা নিয়ে চাপ দিতে আসিস তো বলে দিই, ওটা 1-2 দিনের মধ্যে তো দিতে পারছি না ভাই। হ্যাঁ, ওটা দরকার তো আছেই, তবে আমি কিন্তু এসেছি সম্পূর্ণ অন্য একটা কারণে। এতক্ষণ পর প্রমথর মুখে একটু হাসির দেখা পাওয়া গেল।
ঠিক কীরকম কারণ বলতো? কারণটা খুব সাধারণই। নীলের এক দুঃসম্পর্কে দাদু এখন মারা গেছেন, আর বিয়ে থা না করায় ওনার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার হিসেবে নাম এসেছে এই নীল, অর্থাৎ নিলয় মুখার্জির। তা ওর এখন সত্তর মৃত দাদুর বাড়ি ওর একবার না গেলেই নয়। এবার নীলের ইচ্ছা প্রমথরাও যেন ওর সাথে যায় ওই রাজপুরায়। এমনিতেই প্রমথরা সকলেই শহরে ছেলে, খুব একটা খারাপও লাগবে না কটা দিন গ্রামে কাটিয়ে আসতে। রাজপুরা? সেটা আবার কোথায় ভাই? নাম শুনেছি বলে তো মনে পড়ছে না। ঠিক করে খবর নিয়েছো তো? এটা আবার কোনো ফ্রড টড নয় তো? দেখো সুনন্দ, এই যে পাশের জায়গাটা অমরপুর, এর নামটাই তুমি জানতে না কয়েকদিন আগে পর্যন্ত। এবার তোমার তো এটা ভাবাই ভুল যে তুমি এই জায়গার নাম আগে শুনে থাকবে, তাই না? আচ্ছা বেশ, তার মানে তুমি বলতে চাইছো কেসটা আসল, কোনো ফ্রড নয়। ঠিক আছে, তোমার জন্য আপাতত তাই মেনে নিলাম। নাও। এমনিতেও এই কদিন ছুটিতেই ছিল প্রমথ। এবার এর মধ্যে যদি একটু অল্প করে ঘোরাঘুরি হয়ে যায় তাতে দোষ কি? আর সুনন্দর কথা ছেড়েই দাও, ওর তো সময় একটু অতিরিক্তই ফাঁকা বর্তমানে। সব কিছু মিলিয়ে খুব সহজে তাই প্রথমেই হ্যাঁ করে দিয়েছিল ওরা ব্যাপারটায়। রাজপুরা যাওয়ার পথ যেমন দীর্ঘ ঠিক তেমন জটিল। কালকের প্ল্যানটা মোটামুটি এরকমই করা হয়েছে। প্রথমে হাওড়াতে একত্র হওয়া, তারপর একসাথে ট্রেনে করে সন্তোষপুর অবধি যাত্রা। তাও 5 থেকে 6 ঘন্টার তো ধাক্কা বটেই। তারপর সন্তোষপুর থেকে বাস কিংবা অটোতে করে রাজপুরা। না, এখানেই শেষ নয়, আরও আছে কিছুটা। রাজপুরা বেশ বিস্তৃত জায়গা, তবে তার মধ্যে প্রমথদের গন্তব্যস্থান জায়গাটার একেবারে পশ্চিমে। যেতে তো হবে অটো করি, বাস যাবে না অত দূর। বাস আর অটো মিলিয়ে 2-3 ঘন্টার রাস্তা তো অবশ্যই হয়ে যাবে। সুতরাং কাল বেশ সকাল সকালই বেরিয়ে পড়তে হবে ওদের। রাস্তাঘাটের কথা কি বলা যায়? নতুন জায়গা, হাতে কিছুটা সময় নিয়ে তো বার হতেই হয়। পরের দিন যেরকমটা ঠিক করা হয়েছিল, 9:30 বেশ কিছু আগেই নীল স্টেশনে এসে উপস্থিত হয়ে গেল। কিন্তু 10টা বাজতে চললেও প্রমথ কিংবা সুনন্দ কারোরই টিকিটুকু পাওয়া গেল না। এর আগেও বহুবার ট্যুরে বেরোবার ঠিক আগে অনেকে প্ল্যান ভেস্তে যেতে দেখা গেছে, এবং আজ ওটারই আশঙ্কা হতে লাগলো নীলের। ছেলেগুলো গেল কোথায়? এখন কি ঘুমোচ্ছে নাকি পড়ে পড়ে? এদিকে এখন পড়ে পড়ে না ঘুমালেও প্রমথ এই কয়েক মিনিট হবে বিছানা ছেড়েছে। প্রমথর কনুইয়ের গুঁতোয় সুনন্দ ওঠার পর এখন বেশ দ্রুত গতিতেই প্রস্তুতি চলছে সাজগোছের। ওদের ট্রেনটা ছেড়ে যাওয়ার ঠিক কয়েক মিনিট আগেই স্টেশনে পৌঁছলো প্রমথরা। রাস্তায় ট্রেন লেট হওয়া ছাড়া বলার মতো সেরকম আর কিছুই ঘটেনি আজকের যাত্রায়। আর 5টা যাত্রার মতোই প্রথমটায় এক গাদা এনার্জিপূর্ণ কথাবার্তা, তারপর সময়ের সাথে সাথেই এত এনার্জি কোথায় যেন গায়েব হয়ে পড়ে। কেউ হাতে ফোন নিয়ে রিলস কিংবা শর্টসে চোখ বোলাতে ব্যস্ত হয়ে পড়ে, কেউ বা সানগ্লাসের পিছনে চোখ লুকিয়ে একটু কমফোর্টেবল হওয়ার চেষ্টায় ব্যস্ত থাকে। আর মাঝে মধ্যে এরকম সমস্ত কিছুর মাঝে কিছু উল্লেখযোগ্য প্রসঙ্গ উঠলে হই হই করে বন্ধুদের মাঝে চলতে থাকা ঠাট্টা তামাশা। মোটামুটি এরকম পর্যায়ে চলতে থাকে প্রায় সব ভ্রমণ কাহিনী। অন্তত বন্ধুদের সাথে ট্যুর তো এই ধরনেরই হয়ে থাকে। এই কিছুক্ষণ হবে প্রমথরা রাজপুরায় নীলের দাদুর বাড়ি পৌঁছেছে। হ্যাঁ, বাড়িটা খুঁজতে কিছুটা সমস্যা হয়েছিল বটে, তবে সেটা সেরকম কিছু না। গ্রামের চায়ের দোকানে জিজ্ঞাসা করতেই দেখিয়ে দিল ওদের বাড়িটা। নীলকান্তবাবু অর্থাৎ নীলের প্রয়াত দাদু, ওনার সৎকার আগেই সারা হয়ে গিয়েছিল। পাশের এক প্রতিবেশী যথাসম্ভব চ্যাটার্জিদের বাড়ি থেকে নেওয়া হয়েছিল সমস্ত দায়িত্বটা। গ্রামের লোক কেউই নীলের অস্তিত্বের কথা জানতই না এতকাল। বরাবরই বৃদ্ধকে একা একা থাকতেই দেখেছে ওরা। আর বুড়ো ছিল খুব রসিক মানুষ আর খুবই বকবকে স্বভাবের। কই, কোনোদিনও তো ওর কোনো নাতির সম্পর্কে কিছু বলেনি কাউকে। থানা থেকে লোক এসে বাড়িঘর ঘাটাঘাটি করে কোথা থেকে কিভাবে নীলের ব্যাপারে প্রথমে জানতে পারে, আর তারপরেই খোঁজ খবর নিয়ে ডেকে পাঠানো হয় নীলকে। আর নীলই বা কেন এতদিন জানতো না কোথায় ওর এক দুঃসম্পর্কের দাদুও বর্তমান আছে কোথাও? তাছাড়া মা ব্যতীত আর কোনো আত্মীয়র দেখা পাওয়া তো দূর, এ ব্যাপারে কখনো শুনেছে বলেও তো ওর মনে পড়ে না। না, ভাগ্য বলতে হবে তোর ভাই। এমনি এমনি এত সব কিছু পেয়ে গেলি, কোনো ঝক্কি ঝামেলা কিছুই পোহাতে হলো না মাঝখান থেকে। হ্যাঁ, ভাগ্য প্রসন্ন হলে এইরকমই হওয়া উচিত। এমনটা শুধুমাত্র কোনো সিনেমা বা গল্পেতেই হতে দেখেছি এতদিন। এটা তো সেই গল্পই রে গাধা। প্রমথর কথার উত্তরে সুনন্দ কিছু বলেই যাচ্ছিল, কিন্তু তখনই নীলকে
কেমন একটা মুখ করে বসে থাকতে দেখে চুপ করে বলে, নীল, কি হলো বলো তো তোমার? এরকম চুপচাপ কেন? এই, তোমার কি এত সব কিছু ফ্রিতে পেয়ে ভালো লাগছে না? দেখো, ভালো না লাগলে বলতেই পারো, আমরা রয়েছি কি করতে। কি বলো প্রমথ? বন্ধুরাই তো এমন সময় কাজে লাগে। হ্যাঁ, তার বলতে, তোর যদি ভালো না লাগে এত সব সম্পত্তির মালিক হয়ে বড়লোক হয়ে যেতে, তাহলে আমরা তো আছি। এই ভালো কথা, যা শুনছিলাম, বুড়োর জমি জমার মূল্য নাকি কয়েক কোটির ওপর হয়ে যাবে। বেশি কিছু চাই না ভাই, শুধু ওর মধ্যে থেকে 1 কোটি দিয়ে দিস। আমি আর সুনন্দ না হয় কষ্ট করে ওই ভাগ করে নিয়ে নেব। প্রমথ আর সুনন্দ প্রায় হেসে গড়িয়ে গেলেও নীলের চেহারায় হাসির লেশ মাত্র দেখা গেল না। ব্যাপার কি? কি হলো ভাই, এরকম করে আছিস? এই কি হয়েছে তোর বলতো? হ্যাঁ, এত হাসির কথা হচ্ছে আর এদিকে তুমি মুখ গোমড়া করে বসে আছো। কি নিয়ে চিন্তা করছো এত? বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল নীল। মুখে টু শব্দটা পর্যন্ত করল না। তারপর আনমনে বিড়বিড় করে বলে উঠল, ঠিক জানি না, বুঝলি, কেমন একটা যেন অনুভূতি হচ্ছে। মানে এখানকার কিছু একটা জিনিস আমার ভালো লাগছে না। প্রমথরা ভাবল যে যাকে এতদিন চিনতই না তার সম্পত্তিতে এইভাবে অধিকার জমাতে হয়তো সংকোচ বোধ হচ্ছে নীলের। তাই কয়েক প্রশ্ন বুঝিয়ে শান্ত করার চেষ্টা করল নীলকে। যদিও সেসবে কাজ কিছুই হলো না। নীল জোর করে মুখে হাসি আনলেও খটকাটা ঠিক এখনো রয়েই গেল। ব্যাপারটা যে কি তা নীল নিজেই বুঝে উঠতে পারছে না। তবে হ্যাঁ, প্রমথরা যেমনটা ভাবছে ওটা অন্তত দায়ী নয় নীলের এরকম আচরণের। এ ব্যাপারে নীল শতভাগ নিশ্চিত। এইভাবে নানা রকম সংশয়ের মধ্যে দিয়ে সময় কাটছিল প্রমথদের। নীল যে কেন চিন্তিত ছিল ও নিজেই জানত না। আর নীলকে চিন্তিত দেখে প্রমথ ও সুনন্দও চিন্তিত হয়ে পড়েছিল। যেভাবে মশকরা চলছিল ওদের মধ্যে, হয়তো এভাবে আরো কিছুক্ষণ চললে নীলও আবারও আগের মতোই স্বাভাবিক হয়ে আসতো ধীরে ধীরে। কিন্তু এবার পুনরায় গোলমাল বাঁধালো দিশা। এখানে দিশার পরিচয় কিছুটা দিয়ে রাখা দরকার। দিশা হলো নীলের প্রয়াত দাদুর প্রতিবেশী। পাশের বাড়ির নির্মল চ্যাটার্জির মেয়ে। এই প্রমথদেরই বয়সী হবে। বেঁচে থাকতে ভদ্রলোক বেশ মেলামেশা করতেন এই চ্যাটার্জি বাড়ির সঙ্গে। রক্তের সম্পর্ক না থাকলেও বেশ আত্মীয়তা ছিল দুই পরিবারের মাঝে। এই বাড়ি থেকেই দায়িত্ব নিয়ে মণিবাবুর সৎকারের কাজটা করেছিলেন। বিশেষ করে এই দিশাকে খুবই স্নেহ করতেন ভদ্রলোক, এবং নাতনির মতো বয়সী হবার সুবাদে নানা সময়ে নানা রকম গল্প বলে থাকতেন মাঝে মধ্যে। আরে এইরকম একটা গল্প নিয়েই যত ঝামেলা ছাড়ে। কেন ফিরে যেতে বলছো কেন? প্রমথর এই উল্টে করা প্রশ্নে একটু বিপাকেই পড়ে যায় দিশা। কিছুটা তুতলিয়ে বলে ওঠে, সেসব বললে কেউই বিশ্বাস করবে না। কাল বাড়িতে বলাতে বাবা মা দুজনেই এই কথা আর অন্য কাউকে বলতে না করে দিয়েছিল। আমি থাকতে না পেরে শেষে বলতে চলে এলাম। বলে দিলাম কি কি বিপদ হতে পারে, এরপর তোমাদের ইচ্ছা। দিশার এরকম মুখে ফিরে যাওয়ার কথা শুনে ওরা বেশ অবাক। কেনই বা ফিরে যাবে ওরা? আর এই বিপদই বা কিসের? এই, কি হলো বলতো ব্যাপারটা? ওরা কি চাইছে না যে নীল সমস্ত কিছু পায়? মেয়েটা দিনে দুপুরে এসে কি হুমকি দিয়ে গেল? হুমকি তো ছিল না এটা। আরে হুমকি দিলে কি আর এরকম ভঙ্গিতে কেউ কথা বলতো? না হবার কি আছে, মেয়ে তো, তাই হয়তো হুমকিটাও তোর ওরকম মিষ্টি লেগেছে শুনতে। যাই হোক ভাই, এক কাজ করছো, ফিরে চ। এমনিতেই কেমন যেন ভালো ঠেকছে না আমার সব কিছু। ফকুটিয়া বড়লোক হয়ে আমার আর কাজ নেই ভাই, নমস্কার। শেষের সাউথের সিনেমাগুলোর মতো না গণপিটুনি খেতে হয়। দুপুর পার হয়ে গেল এইভাবে। খাওয়া দাওয়ার কোনো রকম চিন্তা করতে হলো না ওদের। পাশে চ্যাটার্জিদের বাড়িতেই সমস্ত কিছুর বন্দোবস্ত করা হয়েছিল। যাই হোক, অনেক দিন পর এরকম তৃপ্তি করে খেলো প্রমথরা। বাড়ির খাবার, আহা, তা যেন একেবারে অমৃত। মেসে প্রতিনিয়ত ভরপেট খাদ্য খাওয়ার চেয়ে মাঝে মাঝে এরকম সুস্বাদু খাদ্য আতপেটা খেয়ে বেঁচে থাকা ভালো। যদিও ওদের কেউই আজ আতপেটা খেলো না মোটেই। খাদ্য একেবারে গলা অবধি উঠে আসতো হয়তো এই খাওয়ার ব্যাপারটা আরও কিছুক্ষণ চালিয়ে গেলে। সরু চালের সুগন্ধি ভাত, দেশি মুরগির মাংস,
পটলের না কিসের একটা তরকারি, আর শেষ পাতে রসগোল্লা। জমে গেল পুরো ব্যাপারটা। খাওয়া দাওয়ার পর বেশ কিছুটা চিন্তামুক্ত হলো প্রমথরা। কদিন যদি এরকম খাবার দাবার খেতে একটু বিপদের সম্মুখীন হতেই হয়, ক্ষতি কি? এর জন্য একটু একটু হুমকি সহ্য করে নেওয়াটাও কি আর বড় কথা? বাবারা, খাওয়া দাওয়ায় সেরকম অসুবিধা হয়নি তো? আর শহুরে মানুষ, গ্রামের রান্না কি আর ভালো লাগবে? আরে না না, খুব ভালো রান্না হয়েছে। অনেকদিন পর এত সুন্দর রান্না খেলাম। হ্যাঁ, এরকম খাবার যার ভালো লাগবে না সে মানুষই নয় মাসিমা। এতগুলো প্রশংসা বাক্য শুনে ভদ্রমহিলাকে বেশ খুশি দেখালো। আচ্ছা, বসো তোমরা। খেয়ে দিয়ে হাঁটাচলা করতে নেই বেশি, একটু আরাম করে তারপর যেও। বলে ভদ্রমহিলা হাসি মুখে ঘর থেকে প্রস্থান করলেন। এদিকে প্রমথ কেমন যেন একটা ভাব করে বসেছিল। এই ব্যাপারটা লক্ষ্য করে নীল বলে উঠল, এই, কি হলো বলতো? এরকম চুপ করে বসে আছিস কেন? ভাবছি সকালবেলার কথাটা একবার জিজ্ঞাসা করবো নাকি বলতো ভালো করে। কিসের বিপদ, অন্তত কার থেকে বিপদের আশঙ্কা আছে, এসব কিছু যদি জানা যায়। বিপদ আবার কার থেকে? ওরা চায় না যে নীল তুমি এসে উড়ে বসে এসব কিছুর মালিক হও, তাই ভয় দেখাচ্ছে আর কি ওভাবে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না একটা মেয়ে কিনা হুমকি দিয়ে চলে গেল। কথা আরও এগোবার আগেই ঘরের খোলা দরজায় দুবার টোকা পড়ল। ওরা এতক্ষণ খেয়াল করেনি কখন যে দরজায় দিশা এসে হাজির হয়েছে। সুনন্দ বেশ লজ্জিত বোধ করল। তড়িঘড়ি নিজের দোষ ঢাকতে কিছু বলতে যাচ্ছিল, ওকে থামিয়ে দিল দিশা। না না, তোমাদের লজ্জিত হওয়ার কিছুই নেই। মাও বলেছিল এই বিপদের দোহাই দিয়ে চলে যেতে বললে এরকমটা ভাবতে পারো তোমরা। তোমরা ভাবছো হয়তো আমরা সম্পত্তির লোভে, টাকার লোভে এই সমস্ত বলছি। বাস্তবে বিষয়টা কিন্তু তা নয়। কিন্তু ব্যাপারটা কি সেটা খুলে বলছো না কেন? সবটা খুলে বলতেই বা কি সমস্যা? না, এখন আর সমস্যা নেই কোনো। আগে আমাকে যদি পাগল ভাবো এরম চিন্তার কারণেই বলিনি কথাটা। কিন্তু এখন যে তোমরা আমাকে হুমকিবাজ মেয়ে ভাবছো, তার থেকে ওই পাগল ভাবাটাই ঠিক আছে। খিলখিলিয়ে হেসে উঠল দিশা। তারপরে এরকম হঠাৎ আশায় অবাক হয়ে যাওয়া তিনটে মুখ দেখে লজ্জায় গুটিয়ে গেল আবারও। হ্যাঁ, বলো তাহলে সমস্ত ঘটনা একদম শুরু থেকে। কিসের বিপদ, কার থেকে বিপদ, সব কিছুই। দেখো, আমিও জানি না পুরো ব্যাপারটা, তবে যতটা জানি বলতে পারি। এখানের মধ্যে আমি একমাত্র জানতাম যে মণি দাদুর একটা নাতিও আছে। দাদু তুমি কোথায় থাকো না থাকো সমস্ত কিছুই জানতেন, খোঁজখবরও নিতেন মাঝে মধ্যেই। কিন্তু এতদিন সম্পর্ক করেননি কেন? খোঁজ খবর যখন ছিলই সব। গল্পটা তো শুরু ওখানেই। তাহলে বলি ঘটনাটা। মাঝে মধ্যে সময় পেলে আমি চলে আসতাম দাদুর কাছে গল্প শুনতে। আমার নিজের দাদুকে প্রায় কাছে পাইনি বললেই চলে, তাই হয়তো মণি দাদুর সাথে বেশ ভাব হয়ে গিয়েছিল অজান্তে। উনিও আমায় স্নেহ করতেন খুব। তো একদিন কি প্রসঙ্গে কথা ওঠায় তখন গল্পটা প্রথমবার বলেছিলেন। এরপর কিছুক্ষণ থামল দিশা। প্রমথদের চুপ করে বসে থাকতে দেখে আবারও বলতে শুরু করল। এখন তোমরা জেনেছ নিশ্চয়ই যে মণি দাদু নীলের খুড়তুতো দাদু ছিলেন। খুব অল্প বয়সেই ওর নিজের দাদু দিদা মারা যায়। তারপর থেকে এই মণি দাদুর কাছেই মানুষ হয় ওর মা। আসলে মাকে যতবারই জিজ্ঞেস করেছি মামা বাড়ি সম্পর্কে কিংবা বাবার সম্পর্কে, ততবারই এড়িয়ে গেছে ব্যাপারটা। কিছু বলতে চাইনি কিছুতেই। বেশি জোর দিয়ে জানতে চাইলে আবার কান্নাকাটি শুরু করে দিত। তাই আর জানা হয়নি কখনো এসব সম্পর্কে। প্রমথ প্রথমে বলবো কি বলবো না ভেবে শেষে বলেই ফেলল। এই বিপদের ব্যাপারটা কি এই নীলের বাবা কিংবা এই মামার বাড়ি নিয়ে সম্বন্ধিত? হ্যাঁ, এই ঘোষাল বাড়িতে অতীতে নিত বলো আর যাই বলো, হ্যাঁ অভিশাপ বলতে পারো,
ওটাই বলা ঠিক হবে। তো একটা অভিশাপের কথা প্রচলিত ছিল এবং ওই বাড়ির মেয়েদের বিয়ের পর সন্তান লাভের পরপরই হয় সন্তান আর না হয় ওই সন্তানের বাবা মারা যেত। মণিদাদুর কথায় এটা কোনো গুজব ছিল না। উনি নিজের চোখে ওদের বংশের বেশ কয়েকজনের সাথে এই ঘটনা ঘটতে দেখেছিলেন। কি? কোথাও কিচ্ছু নেই, হয় ছেলে না হয় বাবা, দুজনের মধ্যে কেউ একজন এমনি এমনি মারা যেত? কিসব বলছো বলো তো তুমি? এখন আজকালকার দিনে দাঁড়িয়ে অত শত জানি না ভাই, আমি যা শুনেছি তাই বলছি। হ্যাঁ, যা বলছিলাম, ওই অভিশাপের কারণেই তোমাদের ঘোষাল বাড়ির কোনো মেয়ের বিয়ে দিতে হলে ঠিকুজি কুষ্টি মিলিয়ে কী সব পূজা পাঠ করে তবেই বিয়ে দিতে হতো। আর যে কোনো ব্যক্তির সাথে বিয়ে দেওয়াও চলতো না। কিন্তু নীল তোমার মা বাড়িতে না জানিয়ে এক ছেলেকে বিয়ে করে নিয়েছিল। বাড়িতে ওনাদের সম্পর্কের সম্বন্ধে বলার পর যখন ছেলের ঠিক কুজি কুষ্টি মিলিয়ে দেখা গেল এই ছেলে উপযুক্ত নয় বিবাহের জন্য, তখনই বাড়ি থেকে মানা করে দেওয়া হয়েছিল বিবাহে। তারপরেই বোধহয় কোনো উপায় না দেখে বাড়ির অমতে উনি বিয়ে করে নেন। এসব তোমাকে ওই মণি দাদু বলে গেছেন তো? বুড়ো বয়সে ভীমরতি, যত সব। আচ্ছা, এইসব এখন জেনে আমরা কি করব? হ্যাঁ, আসল কথায় আসো তো। আমাদের এখন এখানে কিসের বিপদ, ওটা নিয়ে একটু বলো। নীলকে এখন খুবই বিধ্বস্ত দেখাচ্ছে। আর এরকমটা হওয়া স্বাভাবিক। যে আজ পর্যন্ত জানতই না নিজের পরিবারের সম্পর্কে, বাবা মামা বাড়ি কোনো কিছু সম্পর্কে আজ হঠাৎই সব কিছু জানা, তার উপর একটা চাপা উত্তেজনা সত্যি ওকে উতলা করে তুলছিল সময়ের সাথে সাথে। ওর কথায় কিছু মনে করো না, বুঝতেই পারছো নিশ্চয়ই ওর অবস্থাটা। তুমি বলো তার পরের ঘটনা। এখনকার বিপদের সাথে ওইসব অতীতের ঠিক কি সম্পর্ক? আমার কথা হয়তো নীলের ভালো লাগবে না খুব একটা, তবে ওর সত্যিটা জানা দরকার। ঠিক সত্যি বলবো না, ওর দাদুর মুখে আমার যা শোনা সেটা জানা দরকার। সেটা সত্যি কি মিথ্যা ওটা তোমরা নিজেরাই না হয় ঠিক করে নিও সুবিধা মতো। বিয়ের আগে ওইসব অভিশাপ টভিশাপ বিশ্বাস না হলেও যত নীলের হবার সময় ঘনিয়ে আসতে লাগলো, কাকিমার মনে কিছু একটা কু গাইতে শুরু করে দিয়েছিল। আর হ্যাঁ, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই মণিদাদু বিয়েটাকে মেনেও নিয়েছিলেন। নীলের বাবাও তখন অনাথ ছিলেন। বাবা মা গত হয়েছিল কিছু আগেই, তাই তোমার বাবা মা এই ঘোষাল বাড়িতেই থাকতে শুরু করেছিলেন। তো এই রকম সংশয়ের মুখে পড়েই এক সময় থাকতে না পেরে কাকিমা মণিদাদুকে বলে বসেন ওনার চিন্তার কথা। তারপর এই গ্রামেরই একটা তান্ত্রিক গোছের লোকের কাছে ওনারা যান এবং তাকে সমস্ত ঘটনা জানান। ঠিক হয় একটা বিশেষ রকমের হোম বা যজ্ঞ করে চেষ্টা করা হবে যাতে ওই সদ্যজাত শিশুকে বাঁচানো সম্ভব হয়, এবং নীলের জন্ম হবার আগের দিনই করা হয় ওই যজ্ঞ। ওই যজ্ঞের ফলে নীল তুমি তো বেঁচে যাও, কিন্তু পরের দিনই একেবারে সুস্থ সবল মানুষ তোমার বাবা মারা যান। থেমে যায় দিশা। সকলেই বেশ স্তম্ভিত। এরকম কোনো কিছু শোনার আশা ওরা কেউই অবশ্য করেনি। ওই যজ্ঞে কোনো কাজ না হয় নীলের বাবা মারা যায়? ওই যজ্ঞটা করা হয়েছিল নীলকে বাঁচানোর জন্য। ঘোষাল বাড়ির অভিশাপটা এতটাই অপ্রতিরোধ্য ছিল, ওটাকে আটকাতে চাওয়া তখন বোকামি মনে হয়েছিল মণিদাদু আর ওই তান্ত্রিকের কাছে। তাই ওই যজ্ঞটা করা হয়েছিল তোমার বাবার প্রাণনাশের উদ্দেশ্যে। অভিশাপটা যদি কোনোভাবে আগেই ভুলে যায়, পিতা পুত্রের মধ্যে পিতা আগেই মারা যায়, তাহলে হয়তো তোমার প্রাণ বাঁচানো যেতে পারে। বাহ বাহ, এ তো সিনেমা ট্র্যাজেডিকেও হার মানাবে। যত আলফাল কথাবার্তা। এই দেখো দিশা, ভুল বকার একটা সীমানা থাকা চাই। তুমি বলতে কি চাইছো? হ্যাঁ, আমার মা নিজে দাঁড়িয়ে থেকে নিজের স্বামীর হত্যা লীলায় অংশগ্রহণ করেছিল, তাই তো? তুমি কি বলছো তুমি নিজে জানো?
আর কোনো যজ্ঞর মাধ্যমে কেউ কাউকে মেরে ফেলতে পারে, এ তো কখনো শুনিনি আমি। যত সব গাঁইয়া কথাবার্তা। এই প্রমথ, সুনন্দ, চলো সব। বসে এসব গাল গল্প শোনার কোনো মানই হয় না। এদিকে দিশাও ছাড়বার পাত্র নয়। ও গলা কঠিন করে বলে উঠল, যজ্ঞটার আসল উদ্দেশ্যের ব্যাপারে কিছুই জানতেন না তোমার মা। আর রইল বিশ্বাসের কথা, আমি আগেই বলে দিয়েছি, সবটা তোমাদের উপরই। বিশ্বাস করলে করো, না হলে নয়। আমি শুধু যা জানতাম বলে গেলাম মাত্র। আচ্ছা, কিন্তু ওসবের সাথে এখনকার বিপদের লিঙ্কটা কোথায়, তাই তো ঠিক বুঝলাম না। যদি যজ্ঞে কাজ হয়ে থাকে আর ওই কারণেই নীলের বাবা মারা গিয়ে থাকে, তাহলে এখন নীলের কি বিপদ হতে পারে? আর প্রমথ, তুইও বিশ্বাস করছিস ওর কথা? কেন জানি না, সেই কখন থেকে সব নিজের বানানো গাল গল্পগুলোর আসর নিয়ে বসে পড়েছে। যত সব ভুলভাল কথাবার্তা, ডিসকাস্টিং। দিশা নীলের কথাটাকে যেন একেবারে অদেখা করে দিল। ঘটনা এখানেই শেষ নয়। এরপর প্রত্যেক রাতে শুরু হলো হয়রানি। দাদু নিজে দেখেছিল সেই ভয়ঙ্কর অবস্থা। প্রতি রাতে সে ছেলের যেন জান বেরিয়ে যাবার উপক্রম। চোখ বড় বড় হয়ে বেরিয়ে আসতে চায়, কষ্টে জিভ বার হয়ে পড়ে। আবার পরদিন যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, শরীরে কোনো রোগের লক্ষণ নেই। পরের রাত্রে আবার সেই যে কে সেই। এরকম 2-4 দিন চলার পর একদিন রাত্রে নীলকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। ডাক্তার এসে দেখে জবাব দিয়ে দিয়েছিল যে ও আর বাঁচবে না। দেহ থেকে প্রাণ কখন বেরিয়ে গেছে। হার্ট ফেলের কেস। পরে কোনো রাস্তা না দেখে ওই পূর্বের তান্ত্রিকের কাছে গিয়ে কাজ হয়, প্রাণ ফিরে আসে ওর। আচ্ছা, আমি মরে গিয়েছিলাম নেহাত, আর ওই জাদুকর তান্ত্রিক আমার শরীরে আবার প্রাণ প্রতিষ্ঠা করেছিল, তাই তো? ভাগ্যিস করেছিলেন। কি এরকমটাই হয়েছিল? হ্যাঁ, তাই তো? হ্যাঁ, অনেকটা ওরকমই বলতে পারো। মোট কথা, এই গ্রামে এখন তোমার থাকা মোটেই বিপদহীন নয়। তান্ত্রিকের কথা অনুযায়ী তোমাকে তোমার মার সাথে শহরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় কিছু স্টেপ নেওয়া হলেও এই গ্রামে থাকা ঠিক মনে করেননি তখন তান্ত্রিক ঠাকুর। আর হ্যাঁ, মণি দাদু বলেছিল তোমার কোমরে লাল কারে কি এক মন্ত্রপুত তাবিজ বাঁধা হয়েছিল, রূপোয় মোড়া। এখনো কি ওটা আছে নাকি? দিশা একটু ঠেস মেরে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে গেল শটান। এই নীল, ওকে ঠিক বলে গেল? তোমার কোমরে আছে ওই রকম কিছু? নীল একটু ফাপড়ে পড়ে গেল যেন হঠাৎই। তুতলিয়ে বলে উঠল, হ্যাঁ আছে তো। ওতে কি কি প্রমাণ হয়? আন্দাজে কিছু একটা বলে দিয়েছে, মিলে গেছে এখন। তার জন্য কি ওর সব কথা আমাকে মেনে নিতে হবে নাকি? তখনকার ব্যাপারটা হাজার উড়িয়ে দিতে চাইলেও তেমনটা করতে পারছে না কেউই। নীলের ভাবভঙ্গি দেখে কিছু বোঝা না গেলেও এটা নিশ্চিত প্রমথ ও সুনন্দ দুজনেরই কিছুটা হলেও তো বিশ্বাস জন্মেছে ওই দিশার কথাগুলোর প্রতি। আর ওই তাবিজের বিষয়টা না হলে ওটা কিভাবে জানতে পারল? এখন মধ্যরাত, প্রমথ আর সুনন্দ ঘুমিয়ে কাদা। এটা যদি কলকাতার কথা হতো, ফোন ঘেটে আরও 1 ঘন্টা পরে হয়তো ঘুমোতে যেত ওরা। কিন্তু এখানকার ব্যাপারটা আলাদা। এমনি যেন ঘুম নেমে আসে চোখে। ইচ্ছে করেও যেন ঠিক জেগে থাকা যায় না। কিন্তু নীলের চোখে এখনো ঘুম নেই। সেই থেকে এপাশ ওপাশ করে যাচ্ছে শুধুমাত্র। না, পারছে না। ভাবছি ওই দিশার কথাগুলোতে পাত্তা দেবে না, কিন্তু তার হচ্ছে কই। ও জানলো কিভাবে ওই কোমরের তাবিজটার কথা? তাহলে কি মেয়েটা সত্যি বলছে? কথাটা ভাবতেই নীলের মনটা যেন বিদ্রোহ করে উঠল। ও ঠিক খুশি হতে পারছে না এই এতদিন পর হঠাৎ করে নিজের বাবার সম্পর্কে জানতে পেরে। তার সাথে জড়িত ওই রকম অতীতটা মোটেই মেনে নিতে পারছে না নীল। কি ভাবছে এতক্ষণও? এই 20 শতাব্দীতে দাঁড়িয়ে ওকে কিনা এরকম বেঢপ কুসংস্কারে বিশ্বাস করতে বলা হচ্ছে? হ্যাঁ, এই তাবিজই রক্ষা করছে নাকি ওকে? হাসি পেল নীলের। ও মুচকি হেসে এক টানে খুলে ফেললো ওর কোমরের তাবিজটা এবং কোনো কিছু না ভেবেই ওটাকে ছুঁড়ে ফেলে দিল জানালা দিয়ে, বহু দূরে ঝোপঝাড়ের মধ্যে।
দেখা যাক এই রক্ষা কবচ ছাড়াও বাঁচতে পারে কিনা। সকালে সকলকে জানাতে হবে ব্যাপারটা। ওর এই রক্ষা কবচ ছুঁড়ে ফেলার ব্যাপারটা জেনে সবাই নিশ্চয়ই অবাক হবে। সকালেও তাবিজ ছাড়া ওকে অক্ষত দেখে এরকম কুসংস্কারে বিশ্বাস করার জন্য নিশ্চয়ই লজ্জিত হবে প্রমথরা। শহরের ছেলে হয় কিনা। বেশিক্ষণ হয়নি, যেই সবে নীলের চোখটা বুঝে আসছে, তন্দ্রা ভাবটা সবে আসছে একটু, কেউ যেন ওর নাম ধরে ডাকছে মনে হলো। আলতো স্বরে কেউ বারবার ডেকেই চলেছে ওর নাম ধরে। একটা অস্বস্তির সাথে নীলের ঘুমটা গেল ভেঙে। ঠিক কারণটা না মনে করতে পারলেও কানে একটা অদ্ভুত রেশ লেগে আছে অনুভব হলো। একদম নিশ্চিত হতে পারছে না কেউ কি ওর নাম ধরে ডাকছিল। কে? প্রমথ? সুনন্দ? বিছানায় উঠে বসে ঘরটায় সম্পূর্ণটায় একবার নজর বুলিয়ে নিল। কই, প্রমথ সুনন্দ দুজনেই তো এখন মরার মতো পড়ে পড়ে ঘুম হচ্ছে। তাহলে ওকে ডাকলোটাকে? আদেও ডেকেছে তো কেউ? এমনটা তো হতেই পারে ওর ওটা কেবলমাত্র মনের ভুল, কিংবা হয়তো কোনো স্বপ্ন টপ্নই দেখে থাকবে। মনে একটা আশঙ্কা নিয়ে আবারও শুয়ে পড়ল নীল। চোখ বুজে আবারও ঘুমানোর চেষ্টা করল। পরদিন সকাল। এই রাজপুরায় এসে কিছু হোক বা নাই হোক, ছেলেগুলোর স্বভাবের কিছুটা পরিবর্তন তো হয়েছে। অন্তত প্রমথ আর সুনন্দর তো বটেই। আজ ভোরের আলো ফুটেছে কি ফোটেনি, ওদের ঘুম ভেঙে গেছে। শরীরে প্রতিদিনের মতো ম্যাজম্যাজে ভাবটাও নেই। অন্যদিকে নীলের ব্যাপারে বলতে গেলে বলতেই হয়, ওর বিষয়টা ঠিক উল্টো দিকেই ধাবিত হয়েছে। সকালে বারবার ডাকা সত্ত্বেও কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওর। প্রমথরা ঘণ্টাখানেক পরপর হাঁটাহাঁটি সেরে বাড়ি ফিরেও দেখে ভদ্রলোক এখনও বিছানায় পড়ে। এদিকে ঘড়ির কাঁটা ততক্ষণে 9টা ছুঁই ছুঁই। নীলের তো এরকম অভ্যাস ছিল না, বরঞ্চ প্রমথ বিশেষ করে সুনন্দর অভ্যাসটা ছিল খানিকটা এইরকম। আজ উকিলবাবু এসেছিলেন। কালকের মধ্যেই মণিকান্তবাবুর জায়গাপত্র শুরু করে সমস্ত কিছুই নীলের নামে হয়ে যাবে কাগজপত্রে। তারপর আমাদের ছুটি। নীল সময় নিয়ে ভেবে দেখবে যে এই সমস্ত জমি জমার কী করবে সে। আর খুব জোর 2-3 দিনেরই অতিথি প্রমথরা এই রাজপুরার। এর মধ্যেই পুরো জায়গাটাকে ভালো করে ঢু মেরে নিতে হবে। 2 দিন তো এমনি নষ্ট হয়ে গেছে। এত দূর এসে এরকম সুন্দর একটা জায়গা ঘুরে ঘাড়ে না দেখে ফেরাটা ঠিক আর কোনো কাজের কথা আদেও না। নীলের ব্যাপার স্যাপার কিছুই বোঝা যাচ্ছে না ঠিক মতো। ওই রকম ব্যবহার করছে কেন? সকালে উকিলবাবু এসে অপেক্ষা করে চলে গেলেন। বাবুর তাও ওঠার সময় হলো না। তারপর ঠেকিয়ে ঠেকিয়ে দুপুরে খাবারে ঠিক আগে বিছানা ছাড়লেন। তাও খাবার বাবুকে এই বাড়িতেই এনে দিতে হলো। এ বাড়ি ছেড়ে বেরোতে কিছুতেই রাজি হলো না ও। ব্যাপার কি নীল? কালকের ঘটনার জন্য বেশ রেগে আছো দেখছি। দিশার জন্য রাগ করে খাবারকে কেন দূরে ঠেলা বাপু? জানো তো, ওই খাবার নামক বস্তুটার উপর রাগ করতে নেই কখনোই। ছোটবেলায় কতবার যে এই উপদেশ শুনিয়ে মা বাবার হাতে মার খেয়েছে তার গুনতি নেই। বলি কি, এরকম করো না। শেষে ওরকম সুন্দর সুন্দর রান্না খাবার সুযোগ হাতছাড়া হয়ে গেলে শেষে বসে আফসোস না করতে হয়। আরে ব্যাপারটা তো তা নয়। দেখছিস না বাইরে কত রোদ বেরিয়েছে। ও হয়তো কালো হয়ে যাবার ভয়ে বাড়ির বাইরে বেরোতে চাইছে না। কি তাই তো নীল? ঠিক বললাম তো? আরে সেই ছোটবেলার বন্ধুত্ব, তোর নারী নক্ষত্র সব আমার জানা। নীল কেমন যেন কিছুটা সংকোচের সাথে তুতলিয়ে বলে উঠল, ভয় করছে আমার। আমার ভয় করছে, খুব খুব ভয় করছে আমার। না, এরকম উত্তরের আশা কেউই করেনি বোধ হয়। এইসবের মানে কি? দিনে দুপুরে ভয়? কিসের ভয়? কি ভয়? কিসের ভয় পাচ্ছিস তুই বলতো? দিশার কালকের বলা কথাগুলো নিয়েও খুব বেশি ভাবছে হয়তো। আরে শোনো আমার কথা, কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা তো আছি। দেখ নীল, তুই ভয় পাচ্ছিস অর্থাৎ তুই কালকের দিশার কথা বিশ্বাস করেছিস। আর সেরকমটা হলে ওই কবচটার বিষয়টাও বিশ্বাস করতে হয়। আর ওটা যতক্ষণ আছে তোর চিন্তা কি? ওটা নিয়ে তো এতদিন দিব্যি ছিলিস তুই। আরে দুটো রাত তো এমনিই আমরা এই গ্রামেতে কাটিয়ে ফেলেছি। কিছু হওয়ার হলে তো আগেই হয়ে যেত। নেই, ওটা খালি ফেলে দিয়েছি। কালি বিদায় করে দিয়েছি ওই পাপটাকে। কালি নেই মানে? কি নেই? ওই তাবিজটা নেই? কি হলো ওটার?
এক অবদ্ধভাবে হেসে উঠল নীল। প্রমথ ও সুনন্দ তো একেবারে হতভম্ব এই ঘটনা। হলোটা কি ওর? ওই এরকম আচরণ করছে কেন হঠাৎ? পরিস্থিতিটা প্রমথদের মোটেই ভালো লাগছিল না। ওরা আর বেশি কথা বাড়ালো না। নীলকে বাড়িতেই যেতে বলে ওরা চ্যাটার্জিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এই কিছুক্ষণ আগেই একবার খাবার জন্য ডেকে যাওয়া হয়েছে। গ্রামের ব্যাপার, প্রমথরা আজ ওদের অতিথি। ওদের খাওয়া না হলে বাড়ির কেউই খেতে বসবে না। এতটা দেরি করা উচিত হবে না। আমরা এখানে খেয়ে নিচ্ছি আর নীলটা ওখানে বসে আছে। আগে খাবারটা দিয়ে এসে বসলে ভালো হতো। সকাল থেকে এমন পাগলামোটা করছে। মা দিয়ে আসতে গেছে খাবার, ওসব নিয়ে কিছু চিন্তা করতে হবে না। কিন্তু নীল এলো না কেন? কাল আমার বলা কথাগুলোর কারণেই রাগ হয়েছে বুঝি? এই আর পাগলামো করছে মানে? ও আবার কি করলো? সেরকম কিছু না, ওই একটু ভুল বকছে এই যা। কিরকম ভুলভাল? আলফাল বকছে। এই ভর দুপুরে নাকি ওর ভয় করছে। কাল রাতে ওর কোমরের ওই তাবিজটাও ফেলে দিয়েছে। কখন? সে কি? কেন? কে জানে। আমার কিন্তু এসব ভালো লাগছে না। ওকে নিয়ে ভালোই ভালোই শহরে ফিরতে পারলেই এখন বাঁচি। আমার কথা শোনো তো বলি, যত তাড়াতাড়ি পারো এদিকের কাজ মিটিয়ে শহরে ফিরে যাও তোমরা। তেমন হলে আজই চলে যাও, না হলে অন্তত নীলকে পাঠিয়ে দাও। তোমাদের থাকা নিয়ে কোনো অসুবিধা নেই। তা কি করে হয়? এখন তো জমি জমার লেখালেখির ব্যাপারগুলো সবই বাকি। এখন ওকে ছাড়া চলবে কিভাবে? অন্তত আরও একদিন তো থাকতেই হচ্ছে ওকে। আগে তো বিপদই ছিলই, এখন তো ওই তাবিজও নেই ওর কোমরে। ওর এখানে 1 মিনিটও থাকা নিরাপদ হবে না। তারপর দেখো তোমরা বন্ধুরা যা ভালো বুঝবে করো। চিন্তা যে প্রমথরও হচ্ছে না তা নয়, কাল তো হচ্ছিলই। আজ এই তাবিজটা নীলের কোমরে নেই, ওটা জানার পর থেকে চিন্তার পরিমাণটা বেড়েছে আরো 100 গুণ। কি যে করে না ছেলেটা, আর সত্যি পারা যায় না ওকে নিয়ে। চিন্তিত মুখে খেয়ে দিয়ে বাড়ি ফিরল প্রমথরা। আর বাড়ি ঢুকেই চিন্তাটা আরো 10 গুণ বেড়ে গেল। নীল শহুরে ছেলে, বরাবরই শৌখিন। আচ্ছা, শৌখিন না হলেও এরকমটা অন্তত ছিল না কখনোই। এরকম করে কে খায় শুনি? মেঝেতে 2 পা ছড়িয়ে বসে 2 হাতে চিকেনের 2টো পিস একসাথে ধরে খেতে দেখা যাচ্ছে ওকে। কার্যেও এতটাই মশগুল যে প্রমথদের অস্তিত্ব সম্পর্কেও পুরোপুরি ধারণাহীন। ভাই নীল, তোর হলো কি বলতো? করছিস কি তুই? এভাবে কে খায় শুনি? নীল, তোমার কি হয়েছে বলো তো? আজ সকাল থেকেই দেখছি কেমন যেন এরা ব্যবহার করছো। প্রমথদের দেখে আর হঠাৎ করে ওদের কাছ থেকে এরকম কথাবার্তা শুনে যেন কিছুটা আকাশ থেকে পড়ার মতো ভাব দেখায় নীল। যেন কিছুই করেনি, ওরা অযথাই ওকে বুকে চলেছে এরকম একটা ভাব। প্রথমটায় বিড়বিড় করে কি বললো বোঝা গেল না ঠিক মতো। ওর শেষের কথাগুলো কিছুটা কষ্ট করে হলেও বোঝা গেলেও ওগুলোর বহু কষ্টেও অর্থ বোঝা সম্ভব হচ্ছিল না। মনে হচ্ছিল কোনো পাগল বোধহয় প্রলাপ বকছে বসে। প্রমথ, প্রমথ, এলি তোরা ভাই? কখন থেকে আছি, কখন থেকে আমি অপেক্ষায় আছি। আমি 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 জানতাম, কিন্তু আমি এলাম কি করে? ও কি চলে গেছে? চলে গেছে ও? কি বলছিস বল তো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। যা করছিস, যা বলছিস, সবই মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমারও ঠিক তাই। কি সব বলছো নীল? আমি এলাম কি করে? ও কি চলে গেছে? কার কথা বলছো বলো তো তুমি? সারাক্ষণ বসে থাকে সারাক্ষণ বসে বসে দেখে, খালি দেখে। আর যখন ওকে দেখা যায় না, খালি বকতে থাকে, খালি বকবক করতে থাকে। এই যে এই মাথার ভেতর বকতে থাকে, শুধু বকতে থাকে। নীল তো কিছু বলে না, কিছু না। তখন শুধু ও বলে আর নীল শোনে। প্রমথদের আশঙ্কা হয় শেষে পাগল হয়ে গেল না তো নীল? কালকের ওই কথাগুলো নিয়ে ভেবেই হয়েছে এসব। একটা সুস্থ সবল ছেলে কিনা। আরো খানিকক্ষণ কথা বলার পর ওরা বুঝে গেল নীলের সাথে এখন বকা মানে শুধুই সময় নষ্ট করা। ও একদমই প্রকৃতিস্থ নেই। হঠাৎ করেই যেন একেবারে উন্মাদ হয়ে গেছে।
এবার তাহলে কি করবি ভাই? দিশাকে কি ডেকে আনবো? এরকম অবস্থায় তো আর ফেলে রাখা যায় না। কিন্তু আবার ভাবছি। কথা সম্পূর্ণ হয় না প্রমথর। নিচ থেকে সদর দরজার কড়া নাড়ার শব্দ পাওয়া গেল। দিশা এসেছে। কড়া নেড়ে এক মুহূর্ত কারো অপেক্ষা না করেই শটান উপরের তলায় চলে আসে দিশা। সে কোথায়, কি করছে এখনো? সুনন্দ হড়বড়িয়ে কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু মাঝপথেই থামিয়ে দেয় ওকে প্রমথ। সে কার? নীলের কথা বলছো? কেন, কোনো দরকার ছিল কি? ও কি একটা কাজ যেন করছিল। কাজ করছে? মা যে বলল। এই, তোমরা কিছু লুকাচ্ছ নিশ্চয়ই। কি লুকাচ্ছ বলো তো? নীল অস্বাভাবিক ব্যবহার করছে, তাই না? খাবার দিতে এসে মা দেখে গিয়েছে। আর তাছাড়া আগে খেতে বসেও তোমরা ওই ধরনের সব কথাবার্তা বলছিলে নীলকে নিয়ে। আমার কাছে লুকিও না কিছু, আগেই জানতাম এরকম কিছু একটা যে ঘটতে চলেছে, এ আমি ভালো মতোই জানতাম। শুনলে তো সবই। এটাও কি? হতেই পারে, না হবার কিছুই নেই। আবার এও হতে পারে আমরা একটু বেশিই ভাবছি। কাল তোমার কাছে ওই সব কথাগুলো শুনে হয়তো খুব বেশি চিন্তা ভাবনা করার ফলে সাময়িকভাবে ওর মধ্যে এই মাথা খারাপের লক্ষণগুলো দেখা দিয়েছে। কিন্তু ওই যে ও দেখছে, ও কথা বলছে, এগুলো বলার মানে কি? ও বলতে কার কথা বোঝাতে চাইছে নীল? দেখো, হয় ওই অভিশাপের কারণে ওর এরকম হাল হয়েছে, যেটা যদিও আমার মনে হয় না। আর না হয় বেশি চিন্তা ভাবনার ফলে এরকম অপ্রকৃতস্থ হয়ে গেছে। আর আমি নিশ্চিত এক্ষেত্রে এরকমটাই ঘটেছে। তো এরকম পরিস্থিতিতে আমরা যদি ওর প্রত্যেকটা কথার অর্থ বার করতে বসে যাই, তো সেটা কি আদৌ কোনো বুদ্ধিমানের কাজ হবে? আর আমার মন বলছে ওসব অভিশাপ সব মিথ্যে। এখনকার দিনে দাঁড়িয়ে তা তো অন্তত বলতেই পারি, নীলকে এখনই কোনো ভালো মনোবিশারদের কাছে নিয়ে যাওয়া দরকার। আমি যদিও তোমার সাথে পুরোপুরি একমত নই, তাও এই গ্রামে তো আর তোমরা মনোবিশারদ পাবে না কোনো। তোমাদের সেই শহরেই যেতে হবে। ডাক্তার দেখানোর ব্যাপারে কিছু বলতে পারবো না, তবে এই গ্রাম ছাড়লে নীল হয়তো বা আপনা আপনি সুস্থ হয়ে যেতে পারে। আপনা আপনি সেরে যাবে? তুমি তাহলে এখনো? হ্যাঁ, এখনো ওই অভিশাপটাকেই দায়ী করছি। তোমরাই দেখো, এর আগেও তো দুটো রাত কাটিয়েছে নীল, কোনো বিন্দুমাত্র অসুবিধা পর্যন্ত হয়নি ও। কিন্তু যেই কাল ওই কোমরের তাবিজটা খুলে ফেললো, তারপরই কেন এসব কিছু শুরু হলো বলতে পারো? এটা তো নেহাত কোনো কাকতালীয় ঘটনাও হতে পারে না। না ভাই, আমার তো তেমনটা হয়েছে বলে মনে হচ্ছে না। প্রমথ নিজেও এই ঘটনাটাকে ঠিক কাকতালীয় ঘটনা বলে মনে করতে পারছিল না। যাই হোক, এটা বিংশ শতাব্দী, আর তার উপর ও একেবারে শহুরে ছেলে। অতীতের কোনো ঘটনাকে সহজেই বিশ্বাস করে নিলেও এরকম চোখের সামনে ঘটা কোনো ঘটনার কারণ হিসেবে কোনো কুসংস্কারকে মেনে নিতে কিছুটা কষ্ট হয় বইকি। তবে শেষমেশ দিশার কথার বিপরীতে কোনো যুক্তি না দিতে পেরে শেষটায় আত্মসমর্পণ করে প্রমথ। আচ্ছা, ধরেই নিলাম যে ওই অভিশাপটার কারণেই এসব ঘটে চলেছে, কিন্তু তাই যদি হয়ে থাকে, তাহলে আদেও গ্রাম ছাড়লেই কি সবকিছুর সমাধান হয়ে যাবে? আর কিছু তো উপায়ও দেখছি না। ওদের আলোচনায় ব্যাঘাত ঘটল। পাশের ঘর থেকে নীলের গলা পাওয়া যাচ্ছে। প্রমথ বাঁচা ভাই, আর পারছি না প্রমথ, বাঁচা, সত্যি পারছি না রে। আরে সাথে সে কি পরিত্রাহী চিৎকার! আবারও কি পাগলামো শুরু হয়ে গেল? দেখা দরকার। তড়ি ঘড়ি তিনজনে চলে গেল ও ঘরে, কিন্তু কোথায় কিছুই তো হয়নি। তবে ওর এরকম ভাবে চিৎকারের কি কারণ? ভাই, হলো কি তোর বলতো? কিছু অসুবিধা হচ্ছে কি? আমাদের সব কিছু খুলে বল। নীলের মুখে কোনো কথা নেই, শুধু বিছানায় পড়ে কাতরে যাচ্ছে নিঃশব্দে। ওর দুটো হাত প্রাণপণে পিঠে চেপে ধরে আছে, এতটাই জোরে চেপে ধরে আছে যে হাতের সবকটি শিরা ফুলে উঠছে রীতিমতো। পিঠে কি হলো? কই দাঁড়া দেখি তো। তিনজনে রীতিমতো ঘেমে ওঠে ওর হাত দুটোকে ওর পিঠ থেকে সরাতে।
কি চেপে আছে ওইভাবে। তিনজনের সমানে হাত দুটো সরিয়ে কি হয়েছে তা দেখতে দেবার জন্য বলে গেলেও কোনোরূপ নীলের ভ্রুক্ষেপ নেই। মুখেও কিছু উত্তর করছে না। এরকমভাবে কেটে গেল বেশ কয়েকটা মিনিট। শেষে একটা সময় নেতিয়ে পড়ল নীলের শরীর। না, হাতের নার্ভ দেখে নিশ্চিত হওয়া গেল যে শরীরে প্রাণ এখনো বর্তমান আছে, শুধু অজ্ঞান হয়েছে মাত্র। নীলের হাত দুটোর বাঁধনও আলতো হয়ে এসেছিল। প্রমথ ধীরে ধীরে সরালো দুটোকে কি হয়েছে দেখার জন্য। এটা তো নিশ্চিতই যে ওই পিঠে কিছু একটা হয়েছে, আর ওটার জন্য এইভাবে পুরো কাতরে যাচ্ছিল নীল। হাত দুটো সরিয়ে দেখা গেল কাঁধের কাছে শিরদাঁড়ার দুপাশের জায়গাটা বেশখানি ফুলে উঠেছে। সম্পূর্ণ পিঠের উপরের অংশটা রক্তবর্ণ হয়ে আছে। কি হয়েছে এটা? কিছুতে আঘাত লেগেছে বলেই মনে হচ্ছে আপাতত। দিশা, এখানে ভালো ডাক্তারখানা কোথাও আছে কাছাকাছি? ওকে নিয়ে যেতে হবে না, আমি ডাক্তার কাকুকে ডেকে পাঠাচ্ছি এখনই। কিন্তু কিভাবে হলো বলো তো এরকমটা? পিঠে এরকম জায়গায় আঘাত লাগবেই বা কী করে? এ তো মিনিট 10 আগেই সবকিছু ঠিক ছিল, তারপর থেকে তো ও বাড়ি থেকেও বেরোয়নি। আধা ঘন্টার মধ্যেই ডাক্তার এসে পৌঁছে গেল। নীলের জ্ঞান ফিরল তারও মিনিট 10 পর। অবাক করা ব্যাপার, এখন নীল বেশ সাধারণ আচরণ করছে। আগের পাগলামো লেশমাত্র নেই এখন ওর মধ্যে। কিন্তু কি করে ও চোট পেল সে বিষয়ে কিছু বলতে পারল না। ওর শুধু যন্ত্রণায় পিঠে হাত দিয়ে পড়ে থাকা থেকেই নাকি মনে আছে। এদিকে ডাক্তারবাবু বেশ সময় নিয়ে দেখার পরও নির্দিষ্ট কিছু বলতে পারলেন না ব্যাপারটায়। দেখে তো তেমন কিছু বোঝা যাচ্ছে না, তবে এই শিরদাঁড়ার দুপাশের হাড় বাইরের দিকে উঠে এসেছে বেশ কিছুটা। পেনটা ওই ম্যাসেল পুশিংয়ের কারণেই সম্ভব হয়েছে, আর খুব বেশি পেনের কারণেই পেশেন্ট জ্ঞান হারিয়েছিলেন। এখন উপায়? কোনো বিপদের ব্যাপার নয় তো? না, আছে বলে তো মনে হয় না। এখন যন্ত্রণাও তো কম, তবে একটু অবজারভেশনে রাখবে। সেরকম কিছু হলে আমায় খবর দিও। হ্যাঁ, আর হ্যাঁ, এর উপরে কোনোভাবে যাতে চোট না লাগে সেই বিষয়টা একটু খেয়াল রেখো। হ্যাঁ, আমি পেন কিলার দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না। ডাক্তারবাবু চলে গেলেন, আর কাল সকালে ওনার ক্লিনিকে গিয়ে একটা এক্সরে করিয়ে নিতে বললেন। আসল ব্যাপারটা ধরা পড়বে ওতেই। কেটে গেছে আরো কিছুক্ষণ, এখনো সে একই অবস্থা নীলের। পিঠে কিছু ব্যথা বা অন্য কিছু বুঝতে পারছে না এখন, কিন্তু জায়গাটা এখনো বেশ ফুলে আছে। লাল রং থেকে জায়গাটা এখন কালশিটে বর্ণ ধারণ করেছে। প্রমথরা কালই কলকাতা ফিরে যাবে ঠিক করেছে, এখানে আর নয়। যে কারণেই হয়ে থাকুক না কেন এই সমস্ত, এটা তো মানতেই হয় এই রাজপুরায় আসার পরই সমস্ত খারাপ কিছুর সূত্রপাত। এইমাত্র দিশা দেখে গেছে নীলকে, ও একমত এরকম অবস্থায় শহরে ফিরে যাওয়াই ভালো হবে ওদের। অন্তত শহরে চিকিৎসার সুযোগ বেশি পাওয়া যাবে। এ সময় ওর ঠিক মতো চিকিৎসার খুবই দরকার। না, শহরে ফিরেও কিছু মাত্র ভালো হলো না পরিস্থিতি। মুখে সকলে বললেও যে শহরে ফিরে আসা ভালো চিকিৎসার জন্যেই, কিন্তু সকলের মনে এটুকু আস্থা তো ছিল যে যেমনভাবে গ্রামে গিয়ে আপনা আপনি এসব ঝামেলার উৎপত্তি হয়েছিল, ঠিক তেমনই গ্রাম ছেড়ে শহরে ফিরে এলেই ঠিক তেমনভাবেই সবটা ঠিক হয়ে যাবে। কিন্তু এরকমটা যখন হলো না, চিন্তা একটু বাড়ল বই কি। হ্যাঁ, আর একটা ব্যাপার, কলকাতায় এসেই ওর পিঠের এক্সরেটা সেরে ফেলা হয়েছে। সম্পূর্ণ রিপোর্ট না এলেও বেশ অবাক করা একটা ব্যাপার সামনে এসেছে। নীলের পিঠের দুপাশের হাড় দুটোর মাঝে অস্বাভাবিক রকমের বৃদ্ধি দেখা গেছে। ডাক্তারের কথায় যদিও এটা প্রায় নর্মালি, একটা উদ্ঘট নাম বললেন, ওটা হবারই আশঙ্কা। ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেক সময় এরকম হাড় ফাঁপতে দেখা যায় নাকি। যদিও ল্যাব অ্যাসিস্ট্যান্টের কথা ছিল এটা। কাল ডাক্তারবাবু এলে তবেই বোঝা যাবে সম্পূর্ণটা। নীলের যেহেতু বাবা মা কেউই বর্তমান নেই, তাই প্রমথ ও সুনন্দই দেখাশোনা করছে নীলের। এদিকে একদিক থেকে একটা সুরাহা হয়েছে। রাজপুরা থেকে আসার পর থেকে নীলের অস্বাভাবিক আচরণগুলো করা একেবারে বন্ধ হয়ে গেছে। এবার শুধু ওই শারীরিক সমস্যাটারই কিছু হাল হলে বাঁচা যায়। ভাই ভাই, হঠাৎ করে কি হলো বলতো এটা? হ্যাঁ, কি হলো? আমার কি মনে হয় জানিস, ওই বুড়োই এমনটা করেছে। ফ্রিতেও সব কিছু ঝেড়ে দিচ্ছিলাম বলে হয়তো মেনে নিতে পারিনি, তাই জন্য এইসব করেছে, বুঝলি? ওই বুড়োর ভূতি তোর ঘাড়ে চেপেছে বলছিস?
না বন্ধু, ঘাড়ে নয় ঠিক, বরং পিঠে চেপেছে বল। ঘাড়েই চেপেছিল বোধ হয়। আগে শুনিসনি ভূতেরা মানুষদের ঘাড়ে চাপাটা ঠিক বেশি পছন্দ করে? চেপেছিল ঘাড়েই, হয়তো বা পিছলে ঘাট থেকে পিঠে নেমে গিয়ে থাকবে। সম্ভব, এও সম্ভব। নীলের বাড়ি আছে কলকাতায়, ঘরও অনেকগুলো। তো ঠিক হলো এই কটা দিন প্রমথরা এই নীলের বাড়িতেই থেকে যাবে। ও পুরোপুরি সুস্থ হয়ে গেলে তারপর না হয় ওরা মেসে গিয়ে উঠবে। আর কলকাতাতেই বাড়ি হওয়ায় অফিসে যাতায়াতেও সেরকম কোনো সমস্যা হবে না। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। ঘটনার আকাশ পাতাল তড়িৎ তফাৎ হয়ে গেছে এই কদিনে। মৃতদেহ এখন এ বাড়িতেই রাখা হয়েছে। পুলিশ এসে নিয়ে যাবে। অপঘাতে মৃত্যু। প্রথমে পোস্টমর্টম হবে, তারপরে মৃতদেহ পাওয়া যাবে। এরকমটা যে হতে পারে কেউ কল্পনাও করেনি। একদম সুস্থ সবল ছেলেটা। তোমরা নিশ্চয়ই কিছু বুঝতে পারছো না, কার মৃতদেহ, কার ছেলে। অনেক প্রশ্ন নিশ্চয়ই ঘুরছে তোমাদের মনে। কেউ কেউ হয়তো বুঝেও গেছো ব্যাপারটা, আবার কেউ হয়তো একেবারে অন্য কিছুই সন্দেহ করছো। কল্পনায় গল্পের জীবন্ত দু একটা চরিত্রকে মেরে ফেলার আগে গল্পটা শুরু করা যাক বরঞ্চ। এই কদিনে বেশ ভালোই উন্নতি হয়েছে নীলের। সে আগের মতো প্রাণোচ্ছল ব্যাপারটা নীলের মধ্যে আবারও ফিরে এসেছে। শরীরও প্রায় চাঙ্গা। আর দিন কয়েকের মধ্যেই প্রমথরা ফিরে যাবে ওদের মেসে। এরকম এক সন্ধ্যেতে অফিসের কাজ ছেড়ে বাড়ি ফিরছে প্রমথ। ছেলেগুলোকে নিয়ে আর পারা যায় না। বারবার করে বলে দেওয়া হলো যে 7টার মধ্যে ওরা যেন অবশ্যই মাতারা রেস্টুরেন্টে পৌঁছে যায়। প্রমথদের অফিসের ম্যানেজারের তরফ থেকে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করা হয়েছে আজ। প্রমথরা যখন রাজপুরায়, তখন ম্যানেজারবাবু ওনার বিবাহটা সেরে ফেলেছিলেন। এবার প্রমথদের সাথে ওনার মেলামেশাও বেশ ভালো, ট্রিট তো দিতেই হয়। তাই আজ সুনন্দ, নীল ও প্রমথর আজ নিমন্ত্রণ। হ্যাঁ, বলা হয়নি, সুনন্দটার একটা হিল্লে হয়ে গেছে। প্রমথদের অফিসে ইন্টার্ন রূপেও আছে এখন বর্তমানে। সুনন্দ, নীল কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই অগত্যা বাড়ি থেকেই ডেকে নিতে হবে মহারাজদের। মেসে তো সুনন্দর দেখা পাওয়া গেল না, ওনাকে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই ও এখন নীলের বাড়িতেই থাকবে। যেরকম গৌতমও দেখাচ্ছিল নীল যাবে না বলে নির্ঘাত সময় তৈরি হয়ে থাকেনি। ওই তো নীলের বাইকটা দাঁড়িয়ে আছে না, তাহলে ঠিকই ধরেছিল প্রমথ। প্রমথ এগিয়ে যায় নীলের বাড়ির দিকে। সুনন্দর বাইক যেখানে আছে, বাইকের মালিককেও সেখানে পাওয়া যাবে নিশ্চয়ই। কিরে, সব গেলি কই? উফ, একটা আলো জ্বালিয়ে রাখেনি কেউ। অন্ধকারেই এগিয়ে চলে প্রমথ। ফোনটাতেও চার্জ নেই, যে ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নেবে তারও উপায় নেই। জায়গা চেনে দুয়ারের সুইচবোর্ডের দিকে দেওয়াল ধরে হাতড়ে চলতে থাকলো প্রমথ। সুনন্দ, নীল, সব কোথায় গেলি রে? হ্যাঁ মানছি, আমাদের রাজ্যে কারেন্টের বিলটা একটু বেশিই আসে, কিন্তু তাই বলে এরকম অন্ধকারে থাকাটা কোনো কাজের কথা হলো? ভাই সুনন্দ, নীল। প্রমথর কথা সম্পূর্ণ হয় না। তাই কি ঠেকলো এটা? একটা খারাপ অবান্তর আশঙ্কায় মন ভরে উঠল। এতক্ষণে সুইচবোর্ডের কাছাকাছি চলে এসেছিল। যা হোক করে হাতড়ে আলোটা জ্বালার চেষ্টা করল, কিন্তু সুইচ তো অনই আছে। তাহলে কি লোডশেডিং? ভাগ্যটা আজ খারাপ থাকলে ওটা একদম মুখ ঘুরিয়ে থাকলো না। দেখতে দেখতেই কারেন্টে ভোজবাজির মতো হাজির হলো। ঘরের ভিতরটা ভেসে যেতে লাগলো আলোয়। সুনন্দ, তুই এভাবে দেয়ালের পাশটায় বসে আছিস কেন? কি হয়েছে তোর? দ্রুত মেঝেতে বসে পড়ে প্রমথ। সুনন্দর নারী দেখে পড়ে একটু সহজ হয়। জ্ঞান হারিয়েছে মাত্র, কিন্তু কিভাবে? আবারও আশঙ্কায় ভার হয়ে আসে মনটা। নীল গেল কোথায়? সুনন্দকে ফেলে নীলের নাম ধরে ডাকতে ডাকতে পাশের ঘরে ঢুকে যায় প্রমথ। ঘরে ঢুকে দেখে সামনে টিভিতে প্রোগ্রাম চলছে সমানে। টিভি স্ক্রিন, ওটা থেকে যতটা আলো আসছে, আলোর উৎস বলতে এই ঘরে ওইটুকুই বর্তমান। ওই মৃদু আলোতে সোফার এপার থেকে নীলকে বসে থাকতে দেখা যাচ্ছে। নীল, তুই এভাবে এখানে বসে টিভি দেখছিস, আর ওদিকে? কোনো রকম সারা শব্দ পাওয়া যায় না নীলের। অগত্যা ধীরে ধীরে এগিয়ে যায় প্রমথ। কিন্তু এই কি, নীলের গায়ে হাত দিতেই হাতটা যেন জমে ওঠে। বরফের ন্যায় শীতল শরীরটা। এত ঠান্ডা কোনো জীবন্ত মানুষের দেহ হয় না, কখনো হতে পারে না। ঘাড়ের কাছে আরেকটু চাপ দিয়ে ডাকতেই সোফায় এলিয়ে পড়ল নীলের নিথর শরীরটা। এরপরে ঘটনাটা বেশ সংক্ষিপ্তই। মুখে চোখে জল দিতে জ্ঞান ফিরে আসে সুনন্দর। আচ্ছা, পরের ঘটনাটা নয় ওর মুখেই শোনা যাক। হাজারো স্বচক্ষে দেখেছে ব্যাপারটা।
ওই পারবে ঘটনাটাকে ভালো করে বলতে। কি দেখলাম বিশ্বাস করবি না ভাই বললেও। ঠিক হয়েছিল নীল আমার বাইকেই যাবে, ওকে ফোন করে দেবো, তৈরি হয়ে ও বাইরে দাঁড়িয়ে থাকবে, রাস্তা থেকে আমি তুলে নেবো ওকে। তারপর তৈরি হয়ে বেরোবার আগে বারবার ফোন করেও যখন কোনো উত্তর পেলাম না, ভাবলাম বাড়ি থেকে ডেকে নেওয়া যাবে। তাহলে এখনো নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না আমার, যা দেখলাম সত্যি ছিল না কোনো দুঃস্বপ্ন ছিল বুঝতে পারছি না এখনো। কি দেখলি তুই বাড়ি ঢুকে? নীলকে বারবার ডেকেও কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। এখন আলো জ্বলছে, কিন্তু আমি যখন এসেছিলাম তখন কেন জানি না একটাও আলো জ্বলছিল না। লোডশেডিং ছিল, আমি আসার কিছু পর আলো আসে। হ্যাঁ তাই হবে হয়তো। যাই হোক, আমি ফ্ল্যাশ হাতে এগোচ্ছিলাম। ওই ঘরটা থেকে টিভি চলার হালকা শব্দ পেয়ে এগিয়ে গেলাম ওটার দিকে। ঘরে প্রথমে দেখতে পেলাম না নীলকে। টিভির অল্প আলোয় মোটামুটি দেখা যাচ্ছিল সবই, কেউ কোথাও নেই, সম্পূর্ণ ঘরটাই ফাঁকা। নীলকে খুঁজে না পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতে যাব, কি মনে হলো ফোনের ফ্ল্যাশটা অন করলাম। এরপর যা দেখলাম তাতে এতক্ষণ লক্ষ্য করিনি। অন্ধকারে এক প্রকাণ্ড বাদুড় দাঁড়িয়ে আছে ঘরে, একদম আমার সামনেই। সে কি বিভৎস ভয়ঙ্কর দৃষ্টি! ফোনের আলোর মুখে পড়তেই যেন জ্বলে ওঠে ওর দুই চোখ, ভাবলেই গা শিউরে ওঠে। হ্যাঁ, একটা অতিকায় বাদুড় কুচকুচে দুটো ডানা খুলে এক দৃষ্টে তাকিয়ে আছে আমার দিকেই। জানি জানি আমার কথা বিশ্বাস হচ্ছে না তোর, কিন্তু বিশ্বাস কর। কেন বিশ্বাস হবে না? বিশ্বাস করছিস আমাকে? তোকে দেখেও তো মনে হচ্ছে না যে কিছুমাত্র অবাক হয়েছিস আমার কথা শুনে। এই এই তুই আমাকেও নীলের মতো পাগল ভাবছিস না তো? নীল এখন কোথায়? সেসব পরে হবে, তুই বল তারপর কি হলো? তারপর আর কি হবে আমার ভালো করে কিছু মনে নেই। মনে হয় ভুলই দেখেছিলাম, তাও বলি। ওই ওই বাদরের মুখটা কেমন জানি আমার মানুষের মুখের মতো মনে হচ্ছিল। শুধু মুখ কেন, ও সমস্তটাই মানুষের মতো ছিল, শুধু ওই কালো কালো প্রকাণ্ড ডানা দুটো বাদে। এর থেকে অবাক করা বিষয় কি জানিস? মুখটা কেমন যেন নীলের মতো ঠিক ছিল। তারপর আমি ভয়ে দৌড়ে পালাতে যাই, হঠাৎই মাথায় জোর ধাক্কা মতো একটা কিছু অনুভব করি। এরপর কিছু মনে থাকবে কি করে? তুই দেওয়ালে ধাক্কা খেয়ে ওইখানে অজ্ঞান হয়ে পড়েছিলিস তো। আচ্ছা আচ্ছা নীল। সুনন্দর কথাটা সম্পূর্ণ হতে দিল না প্রমথ। ওর হাতে একটা কাগজ ধরিয়ে দিল। কি এটা? পড়ে দেখ। কাগজটা হাতে তুলে নেয় সুনন্দ। কিন্তু এ কি? এটা তো নীলের হাতে লেখা। হ্যাঁ, পড়। সুনন্দ বুঝতে পারে না কিছুই, একটা অবাক ভাব নিয়ে পড়তে শুরু করে লেখাটা। প্রিয় প্রমথ ও সুনন্দ, জানি তোরা হয়তো খুঁজতে আসবি। বাড়ি এসে এই সমস্তটা দেখে, আমাকে মৃত অবস্থায় দেখে দুঃখ পাবি, ঘাবড়ে যাবি। বিশ্বাস কর, এই আত্মহত্যা ছাড়া আর আমার কোনো উপায় ছিল না। তোরা হয়তো ভাবছিলিস রাজপুরা থেকে ফিরে আমি আস্তে আস্তে ভালো হয়ে উঠছিলাম, আমার শরীর সেরে উঠছিল, কিন্তু আসলে এমনটা নয়। ধীরে ধীরে আমি বদলে যাচ্ছিলাম। এ নিয়ে আমি তৃতীয়বার আমার পিঠে গজে ওঠা ডানা নিজের হাতে কেটেছি। পিঠের ফুলে ওঠা ব্যথা সবটাই ওই ডানা গজানোর জন্যই ঘটত। কিন্তু আমি নিশ্চিত অন্য কোনো পরিস্থিতি হলে এটা পড়ে তোরা নিশ্চয়ই হেসে গড়াগড়ি খেতিস, কিন্তু আজ আর তা পারবি না। যাই হোক, দিশার কথাগুলো পুরোপুরি মিথ্যে ছিল না। ওই তাবিজ খোলার পর থেকেই আমি যেন আস্তে আস্তে বদলে যেতে লাগলাম। এখন এমনি খাবারে আর খিদে মিটতে চায় না, কাঁচা রক্ত মাংসের লোভ জন্মায় প্রবল। ধীরে ধীরে যেন কোনো নরকের কীটে পরিণত হচ্ছি আমি। শুনলে হাসি পাবে হয়তো, প্রথমটায় আমি খুব উৎসাহিত ছিলাম ব্যাপারটা নিয়ে। ভেবেছিলাম হয়তো ভেরিয়া সিনেমার বরুণ ধাওয়ানের মতো কুল ব্যাপারটা, জীবন্ত বাদুর মানব, ব্যাটম্যান, ভয়ঙ্কর ব্যাপার হবে। কিন্তু জীবনটা সিনেমা কিংবা গল্প নয়, বাস্তব যে অন্যরকম ভাই। বাস্তব যে খুবই কঠিন। আজকাল আর ঠিকঠাক ধরে রাখতে পারি না নিজেকে। মানুষ দেখলে প্রবল লোভ হয়, মনে হয় যা হবে হোক একটা কামড় দিয়ে গিয়ে প্রাণটা একটু তৃপ্তি হোক তাতে।
যেভাবে আমার শরীরে পরিবর্তন ঘটেছে, আমি বেঁচে থাকলে অল্প দিনেই হয়তো একটা অঘটন ঘটিয়ে ফেলতাম। একটা উপকার করিস ভাই, তোদের এসব যে বললাম বাইরে প্রকাশ করিস না এসবের কিছুই, চিঠিটা পড়িয়ে ফেলিস। শুধু একটাই আফসোস রয়ে গেল, পুরো সম্পত্তিটা ভোগ করে যেতে পারলাম না। বড়লোক হওয়া আমার আর হলো না রে। সুনন্দ চিঠিটা পড়া শেষ করে হতভম্ব হয়ে যায়। কোনো কথা বেরোয় না খানিকক্ষণ ওর মুখ দিয়ে। এসব কি নীল, এসব কি লিখেছে ভুলভাল? আত্মহত্যা করেছে ও? আমি ঘরে আজ যেটা দেখেছিলাম ওটা নীলই ছিল। সুনন্দ বুঝতে পারে না যা ঘটে চলেছে এসব আদেও বাস্তব তো, কোনো কল্পনা কিংবা স্বপ্ন বা গল্প কাহিনী নয় তো কোনোভাবে। কিসের গল্প এটা? কোন বাদুর মানুষ কিংবা কোন রক্তচোষার? সুনন্দর ঘোর ভাঙে প্রমথর ডাকে। ও বোঝে না এটা কোনো স্বপ্ন বা গল্প কাহিনী নয়, এটা বাস্তবেই ঘটেছে। ভাই, নীল নেই ও ঘরে। ওর দেহটা কিভাবে যেন গায়েব হয়ে গেছে হঠাৎই। কি গায়েব হয়ে গেছে? হেই, তোরা কোনো মজা করছিস না তো আমার সাথে? কোনো প্র্যাঙ্ক বা ওই জাতীয় কিছু নয় তো? দেখ, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে প্রমথ। ওদিকে এতক্ষণে দরজায় কড়া নাড়ার শব্দ উঠেছে। বাড়িতে কেউ আছেন? আমরা থানা থেকে আসছি। প্রমোদ সেনগুপ্ত নামে কেউ আছেন? আপনার ফোন পেয়েছিলাম। আমরা লালবাজার থেকে আসছি। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। একই সঙ্গে বেল বাটনটি টিপে দিন, যাতে আমাদের করা সকল গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনারই কাছে। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।